হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা 9 এপ্রিলের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারগুলিকে কভার করব। দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টো ল্যাম। দেখো, এই টো ল্যাম ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসাবে 2026 থেকে 2031 সাল পর্যন্ত পদে থাকবে। আর এ কমিউনিস্ট পার্টির চিফ এবং রাষ্ট্রপতি উভয় পদেই অধিষ্ঠিত থাকবে। ঠিক আছে, 99% ভোট পেয়েছে। ঠিক আছে, অনেক বড় ব্যাপার। 99% মানে 1% মিস করেছে। দেখো, এই টোল্যাম 2024 সালে অল্প সময়ের জন্য রাষ্ট্রপতি ছিল। তখন কি হয়েছিল, তখনকার যে তৎকালীন পার্টির চিফ গুয়েন ফু টং এর মৃত্যুর পর স্বল্প সময়ের জন্য 2024 সালে টোল্যাম তৎকালীন রূপে রাষ্ট্রপতি ছিলেন। দেখো, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। এই যে এটা হচ্ছে ভিয়েতনামের ম্যাপ। সাউথ ইস্ট এশিয়ার একটা দেশ। ঠিক আছে, এই যে মার্ক করছি, এটা হয়ে যাবে ভিয়েতনাম। আর এই ভিয়েতনামের আশপাশে যে দেশগুলি রয়েছে, চায়না, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, এদিকে ফিলিপিন্স, ঠিক আছে, নিচে ইন্দোনেশিয়া আছে। তো প্রত্যেকটা দেশের ক্যাপিটাল আর তাদের মুদ্রা, ঠিক আছে। আর যদি 2026-এর মধ্যে, এবার সেটা সাউথ ইস্ট এশিয়া হোক বা ওয়ার্ল্ডের হোক, 2026 বা রিসেন্টলি যদি কেউ কোনো ইলেক্ট হয়, মানে রাষ্ট্রপতি পদে বা প্রধানমন্ত্রী পদে, তাদের নামটাকেও মনে রাখতে হবে দেশের ক্যাপিটাল আর মুদ্রার সাথে সাথে, কারণ এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, দেখেছো হয়তো। ঠিক আছে, তো ভিয়েতনামের রাজধানী হয়ে যাবে হ্যানয়। আর ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ভিয়েতনামি ডং। রাষ্ট্রপতি টো ল্যাম বর্তমানে নির্বাচিত হয়েছে। ওটাই বললাম যে রিসেন্টলি যদি কোনো ইলেক্টেড প্রেসিডেন্ট হয় বা প্রাইম মিনিস্টার হয়, তার নাম, সেই দেশের ক্যাপিটাল আর সেই দেশের মুদ্রা, ঠিক আছে, কারেন্সির নামটাকে মনে রাখতে হবে। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ওকে। আর ভিয়েতনামের যে আইনসভা লেজিসলেচার, সেটা জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত। দেখো, এই হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। তো যদি আমি এটাকে এইভাবে ভাগ করি, তো এটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ হবে, এটা ইস্ট হবে, এটা ওয়েস্ট হবে। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। তো এই হচ্ছে আমাদের ভারত, দেখতে পাচ্ছ। তো ভারতের পূর্ব দিকে, তো ভারত কিসে পড়ছে? গ্লোবাল সাউথে। দেখো, সাউথ পার্ট পড়ে না, এটা নিচের দিকে। আর উপরেরটা কি? গ্লোবাল নর্থ। তো গ্লোবাল সাউথের মধ্যেই পড়ছে ভারত। আর এই যে দেশগুলো আছে এখানে, যেখানে একটা দেশ হচ্ছে ভিয়েতনাম, যা এখনই পড়ালাম, তো এটা সাউথ ইস্টে পড়ছে। দেখো, এটা কি সাউথ ইস্ট। তো সাউথ ইস্টে এই দেশগুলি পড়ছে। তো যদি আমি এই পার্টটাকে জুম করি, তাহলে ম্যাপে এটা বেরিয়ে আসবে। এটা কি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। তো দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট 11টি দেশ রয়েছে। কি কি? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মায়ানমার আর তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। ঠিক আছে, এর আগের নাম ছিল ইস্ট তিমুর। তো এই যে দেশগুলি রয়েছে, এই দেশগুলির মুদ্রার নাম আর রাজধানীগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। কিচ্ছু করার নেই, কেমন, রাখতেই হবে। এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, ওই জন্য ডেটাগুলো দিয়েছি। আমি জানি এত ইনফরমেশন দেখে একটু ভয় লাগার মতো ব্যাপার, যে বাপরে এত কিছু মনে রাখতে হবে। তো কিছু করার নেই, 2-4 বার দেখবে, রিভিশন করবে, মুখস্থ হয়ে যাবে। ওকে, তো চলো এক এক করে দেখো। তো প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। আর এর রাজধানী হচ্ছে জাকার্তা। আর এই শহরটি দ্রুত ডুবে যাওয়ার কারণে আর অতিরিক্ত জনসংখ্যা হওয়ার কারণে বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তার। ঠিক আছে, আগে জাকার্তা ছিল, এখন নুসান্তার। তো এই যে ডুবে যাচ্ছে, দিনরাত কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। নর্থ পোল, সাউথ পোলের যে আইসগুলো আছে, আইস ক্যাপগুলো, ওগুলো মেল্ট হচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়ছে। তো গ্লোবাল ওয়ার্মিং ইস্যুর একটা জলজ্যান্ত প্রমাণ দেখতে পাচ্ছ, জাকার্তার ডুবে যাওয়া। তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, জাকার্তা ডুবে যাওয়ার কারণে ইন্দোনেশিয়ার এখন নতুন রাজধানী হচ্ছে নুসান্তারা। ওকে, তো ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হবে রুপিয়া, আর বর্তমান রাজধানী হচ্ছে নুসান্তারা। নেক্সট হচ্ছে মালয়েশিয়া। তো মালয়েশিয়ার যে মুদ্রা, তার নাম হচ্ছে রিঙ্গিত। আর মালয়েশিয়ার যে রাজধানী, তার নাম হচ্ছে কুয়ালালামপুর। মাথায় থাকবে, রিঙ্গিত মুদ্রার নাম আর রাজধানীর নাম কুয়ালালামপুর। নেক্সট সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের মুদ্রার নাম হয়ে যাবে সিঙ্গাপুর ডলার। আর এর রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। এবার জায়গাটাই এত ছোট, হ্যাঁ, এই যে সিঙ্গাপুর,
তো এত ছোট জায়গায় আর নতুন করে কি রাজধানী করবে? তো সিঙ্গাপুর সিটি এর রাজধানী। ওকে, নেক্সট থাইল্যান্ড। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে থাই বাট, আর এর রাজধানী হচ্ছে ব্যাংকক। আর দেখো ব্যাংককটা চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত। তো কোনো যদি ফেমাস নদী থাকে সেই নদীর নামটাকেও মনে রাখতে হবে। ঠিক আছে, এবার তোমরা বলবে যে স্যার কি কি মনে রাখতে হবে? কিচ্ছু করার নেই ভাই, মনে রাখতে হবে। তো যদি কোনো ফেমাস রাজধানী কোনো ফেমাস নদীর তীরে অবস্থিত হয়, সেই নদীর নামটাকেও মনে রাখতে হবে। তোমরা এক্সামে দেখেছো নিশ্চয়ই, নদীর তীরে অবস্থিত শহরের নাম মেলান করতে দেয় না? তো দেয়, কি করবে? তো মনে রাখতেই হবে। তো ব্যাংকক এর রাজধানীটা চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে ফিলিপাইন। তো ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে ফিলিপাইন পেসো, আর ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মানিলা। ওকে, নেক্সট ভিয়েতনাম। এখনই পড়ালাম যে ভিয়েতনামের মুদ্রার নাম হয়ে যাবে ভিয়েতনামি ডং, আর এর রাজধানী হবে হ্যানয়। নেক্সট হচ্ছে ব্রুনাই। তো ব্রুনাইয়ের মুদ্রার নাম হচ্ছে ব্রুনাই ডলার, আর এর রাজধানীর নাম হচ্ছে বন্দর শেরি বেগাওয়ান। ঠিক আছে, নেক্সট কম্বোডিয়া। তো কম্বোডিয়ার মুদ্রার নাম রিয়েল, আর কম্বোডিয়ার রাজধানী হয়ে যাবে নমপেন। ওকে, নেক্সট হচ্ছে লাওস। তো লাওসের মুদ্রার নাম লাওকিপ। ঠিক আছে, আর লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান। ঠিক, ভিয়েন্তিয়ান। আর এটা মেকং নদীর তীরে অবস্থিত। তো কি বললাম, যদি কোনো রাজধানী কোনো নদীর তীরে অবস্থিত হয় তার নামটা মনে রাখতে হবে, কিছু করার নেই, কেমন রাখতেই হবে, এক্সামে চলে আসতে পারে আর আসেও। ওকে, তো লাওসের মুদ্রার নাম লাওকিপ, আর এটা ভিয়েন্তিয়ান এর রাজধানী, আর এটা মেকং নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে মায়ানমার। তো মায়ানমারের যে পূর্ব নাম সেটা কি ছিল? বর্মা। আর এর যে মুদ্রা এর নাম হয়ে যাবে কিয়াত, আর মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিদো। ওকে, আর লাস্ট দেশ হচ্ছে 11তম তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। দেখো এই দেশটা বিবাদিত। কেন বলছি? কারণ 1975 থেকে 99 সাল পর্যন্ত এটা ইন্দোনেশিয়ার দখলে ছিল। 2002 সালে দেশটা স্বাধীনতা পায়। ঠিক আছে, তো ইন্দোনেশিয়ার সাথে এই যে দেখছো ইন্দোনেশিয়া, আর দেখো এখানে রয়েছে তিমুর লেস্তে, তো এর সাথে এটা বিবাদিত। ওকে, আর এর যে রাজধানী, এর রাজধানীর নাম হচ্ছে দিল্লি। আমাদের রাজধানী কি? দিল্লি, আর এটা দিল্লি, একটা লক খেয়ে নিয়েছে এরা। ঠিক আছে, তো এদের রাজধানী হয়ে যাবে দিল্লি, আর এদের মুদ্রার নাম হচ্ছে সেন্টাভো মুদ্রা। ঠিক আছে, সেন্টাভো মুদ্রা। তো মাথায় থাকবে, সাউথ ইস্ট এশিয়ায় মোট 11টি দেশ রয়েছে, যা প্রধানত মূল ভূখণ্ড ও দ্বীপপুঞ্জ অঞ্চলে বিভক্ত। এখানে অনেক দ্বীপপুঞ্জ আছে। ঠিক আছে, তো দেশগুলি কি কি? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মায়ানমার আর তিমুর লেস্তে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নতুন নিয়োগ। তো একটু আগেই বললাম যে যদি কোনো দেশে রিসেন্টলি কোনো ইলেকশন হয়ে থাকে আর যদি সেখানকার সরকার পরিবর্তন হয়ে থাকে, তো সেই দেশের নতুন যে সরকার, প্রধানমন্ত্রী কিংবা যদি রাষ্ট্রপতি শাসন থাকে সেখানে, তো রাষ্ট্রপতির নাম কি সেটাকে মনে রাখতে হবে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের লাইনে আছো তারা এই ধরনের কোয়েশ্চেন হয়তো ফেস করেছো, যে রিসেন্টলি অমুক দেশের প্রধানমন্ত্রীর নাম কি, ইলেকশন হয়েছে, চেঞ্জ হয়েছে, ওই জন্য জিজ্ঞেস করে নিয়েছে। তো দেখো 2026-এর যে লিস্ট দিয়ে রেখেছি, প্রথম দেশ হচ্ছে মায়ানমার। মায়ানমারে প্রেসিডেন্সিয়াল রুল লাগু রয়েছে। ঠিক আছে, তো এপ্রিল 2026 অনুযায়ী মায়ানমারের নতুন প্রেসিডেন্ট হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে মিন আং হ্লাইং। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা মিন আং হ্লাইং এরই ছবি। কি ভয়ঙ্কর নাম, উচ্চারণ করতে গিয়ে জিভের 12টা বেজে যাবে। তো দেখো, এর আগে মায়ানমারের আর্মি চিফ ছিল। ঠিক আছে, আর্মির প্রধান ছিল। আর এর পূর্বে মায়ানমারে গণতন্ত্র ছিল, আর এই গণতন্ত্রের নেতা ছিলেন আং সাং সুকি। ইনি ভারত থেকে পড়াশোনা করেছিলেন, আর এনার যে দৃষ্টিকোণটা ছিল ভারতের জন্য খুব ভালো ছিল। ঠিক আছে, খুব নমনীয় দৃষ্টিকোণ ছিল ভারতের প্রতি, সফট কর্নার রাখতেন, যেহেতু ভারত থেকে পড়াশোনা করেছিলেন আর ভারতের সাথে রিলেশন খুব ভালো ছিল। তো ইনি যতদিন সরকারে ছিলেন ভারতের জন্য খুবই ভালো ছিল। ইভেন এনার মতোই শেখ হাসিনা বাংলাদেশে যতদিন ছিলেন তো ভারতের জন্য ভালো ছিল। পরে ইউনুস এলো, ঠিক আছে, সোয়ারটা যাচ্ছে তাই করলো। ওকে, তো ভারতের আশপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানে ভারত বিরোধী সরকার তৈরি হলে ভারতের যে ইন্টারন্যাশনাল যে একটা রিলেশন, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, সেটা খারাপ হয়ে যায়। তো এই কি করলো, যখন ইনি রাষ্ট্রপতি ছিলেন তো আর্মি প্রধান কি করলো, মিলিটারি কুপ করে দিল, আর এনাকে অ্যারেস্ট করে
গদিতে এই মহাশয় বসে পড়ল। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিরকম শুয়োরের মতো দেখতে? নিজের দেশের প্রধানমন্ত্রীকে জেলে ভরে নিজে ক্ষমতায় বসে পড়ল। তো এই হচ্ছে বর্তমানে মায়ানমারের রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়ার যে প্রাইম মিনিস্টার, ওনার নাম হচ্ছে উচরাল নিয়াম ওসান। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেপাল। তো নেপালের যে বর্তমান প্রধানমন্ত্রী, ওনার নাম হচ্ছে বলেন্দ্র শাহ। ঠিক আছে, নেক্সট বাংলাদেশ। তো বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী রিসেন্টলি ইলেক্টেড হয়েছেন তারিক রহমান। ঠিক আছে, খালিদা জিয়ার ছেলে তারিক রহমান। আর এর আগে যখন ইউনিস ছিল, তো ও বেটা কি করে বেড়াচ্ছিল সে আর বলতে হবে না, জানবে নিশ্চয়ই। নেক্সট, তো নেক্সট হচ্ছে জাপান। জাপানের যে প্রধানমন্ত্রী, ওনার নাম হচ্ছে সানেয়া তাকাইচি। আর ইনি হচ্ছেন জাপানের প্রথম প্রথম ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, নেক্সট হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের যে প্রাইম মিনিস্টার, ওনার নাম হচ্ছে আনুতিক চার্নভিরাকুলি। ঠিক আছে, নেক্সট বার্বাদোস। তো বার্বাদোসের প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে মিয়া আমর মটলি। মিয়া আমর মটলি। নেক্সট হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের নাম রব জেটেন। রব জেটেন। নেক্সট হচ্ছে গিনি। তো গিনির যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে মামাদি দুম্বুয়া। ওকে, চলো আগে বাড়া যাক। দু একবার দেখবে, লিস্টটা মাথায় ঢুকে যাবে, কেমন? চাপ নেওয়ার কিছু নেই। নেক্সট হচ্ছে 2025-26 অর্থবর্ষে ভারত কত পরিমাণ বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করে একটি সর্বকালের বার্ষিক রেকর্ড স্থাপন করেছে? সঠিক উত্তর হবে অপশন এ 6.05 গিগাওয়াট। ঠিক আছে, 6.05 গিগাওয়াট। দেখো 2016-17 সালে এটা কত ছিল? 5.5 গিগাওয়াট। ঠিক আছে, আর এটাকে ক্রস করে 2024-25 এটা 6.05 গিগাওয়াটে পৌঁছে গেছে। বায়ু শক্তি স্থাপিত ক্ষমতার দিকে ভারতের স্থান বিশ্বে কত? চতুর্থ। ঠিক আছে, প্রথম রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, সেকেন্ড জার্মানি, থার্ড আর ফোর্থে রয়েছে ভারত। ভারতের মোট স্থাপিত বায়ু শক্তি ক্ষমতা এখন 49 গিগাওয়াট। আর এই সাফল্যটি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির প্রচেষ্টার ফল। ঠিক আছে, দেখো ভারতের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি সক্ষমতা অর্জন করা। জীবাশ্ম বহির্ভূত জ্বালানি সক্ষমতা অর্জন করা মানে কোল, ডিজেল, পেট্রোল এগুলিকে পুড়িয়ে নয়। ঠিক আছে, ফসল ফিউলের উপর না, জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ক্ষমতা অর্জন করার কত? 500 গিগাওয়াট পর্যন্ত। ঠিক আছে, 2030 সালের মধ্যে। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এর সদর দপ্তর কোথায়? নয়াদিল্লিতে। আর এর যে বর্তমান মন্ত্রী রয়েছেন, ওনার নাম হচ্ছে প্রহ্লাদ যোশী। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ উইন্ড এনার্জি এর যে প্রতিষ্ঠা, এটা কখন হয়? 1998 সালে। এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুর চেন্নাইয়ে। ঠিক আছে, আর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন রাজ্য কোনটা? তো গুজরাট। আর দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ঠিক, দেখো ভারতের প্রথম বায়ু টারবাইন 1986 সালে রত্নাগিরি, মহারাষ্ট্রের রত্নাগিরি এবং গুজরাটের ওখাতে স্থাপনা করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ উইন্ড টারবাইন, এটা স্থাপনা 1986 সালে মহারাষ্ট্রের রত্নাগিরি এবং গুজরাটের ওখাতে স্থাপনা করা হয়েছিল। ওকে, দেখো উপকূলীয় বায়ু শক্তির বা অফশোর উইন্ড এনার্জির প্রসারণের জন্য ভিজিএফ ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং, ভিজিএফ ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রকল্প অনুমোদন করছে। আর এই প্রকল্পের অধীনে গুজরাট ও তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে 1 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্প স্থাপনা করা হবে। ঠিক আছে, এই যে দেখো অফশোর উইন্ড এনার্জির জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই বড় বড় ফ্যানগুলোকে ইনস্টল করা হয়েছে। সমুদ্র উপকূল এলাকায় কি হয়? উইন্ডের যে ফ্লো সেটা কি থাকে? বেশি থাকে, বায়ু প্রবাহটা বেশি হয়। তো বায়ু প্রবাহ বেশি হলে কি হবে? এই যে ফ্যানগুলো সেগুলো বেশি স্পিডে ঘুরবে, আর বেশি স্পিডে ঘুরলে বেশি বিদ্যুৎ উৎপন্ন করবে। ঠিক আছে, তো এই জন্যই ভিজিএফ ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং এই প্রকল্প অনুমোদন করেছে। ঠিক আছে, এবার দেখো বিশ্ব টাইকোয়ান্ডো র্যাঙ্কিং এ 5ম র্যাঙ্ক অর্জনকারী ভারতীয় ক্রীড়াবিদ কে? সঠিক উত্তর হবে অপশন ডি, রূপা বায়ার। ঠিক আছে, এই রূপা বায়ার অরুণাচল প্রদেশের বাসিন্দা। এই যে দেখতে পাচ্ছ ছবিতে রূপা বায়ার, ইনি অরুণাচল প্রদেশের বাসিন্দা। আর ইনি বর্তমানে পুমসে বিভাগে এশিয়ার 1 নম্বর খেলোয়াড়। পুমসেটা কি? এই টাইকোয়ান্ডো যে মার্শাল আর্ট রয়েছে এর একটা টাইপ। এতে একটা হয় তোমার যেখানে ফাইট হয় হ্যান্ড টু হ্যান্ড, দুজনে, ওটা নয়। এই পুমসেতে বিভিন্ন যে ফাইটের মুভগুলো হয়, হ্যান্ডের মুভ, লেগের মুভ, বডি মুভ, ওগুলোকে ব্যালেন্সের সাথে সন্তুলিতভাবে শো করা হয়। ঠিক আছে, তো ইনি বর্তমানে পুমসে বিভাগে এশিয়ার 1 নম্বর খেলোয়াড়। দেখো এই রূপা বায়ার
2026-এ ইন্ডিয়া টাইকোয়ান্ডো গালা অ্যাওয়ার্ডসে বর্ষসেরা টাইকোয়ান্ডো পুমসে খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। আর রূপা বায়ার 2021 সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে 123 নম্বরে ছিলেন। 2023 সালে এই র্যাঙ্কিংটা বেড়ে 12 হয়, তো 23 থেকে 12তে চলে এলেন। আর এই বছরে 6 নম্বর র্যাঙ্কে তিনি চলে এসেছেন। ঠিক আছে। এই যে যেটা বলছিলাম, টাইকোয়ান্ডো কি? টাইকোয়ান্ডো একটা কোরিয়ার মার্শাল আর্ট। এটিতে গুরুত্বপূর্ণ যে স্টেপ সেটা কি? লাথি। এই যে কিক করছে, তো এর সব থেকে গুরুত্বপূর্ণ রূপ হলো লাথি। আর এর দুটি প্রকার রয়েছে। এক হচ্ছে স্পারিং, লড়াই। এখানে কি হয়, দুজন খেলোয়াড় মুখোমুখি লড়াই করে লাথি ও ঘুষির মাধ্যমে পয়েন্ট অর্জন করে। আর দুই হচ্ছে পুমসে, যেটা একটু আগেই বললাম। এটিতে কি হয়, একজন নির্দিষ্ট খেলোয়াড়কে কিছু চাল ও কৌশলের একটি ক্রম প্রদর্শন করতে হয়। আর এটাতে সঠিক ভঙ্গি, ভারসাম্য ও কৌশলের নির্ভুলতার জন্য পয়েন্ট প্রদান করা হয়। ঠিক আছে। এটাতে অন্যজনকে পেটানো হয় না এইভাবে। ঠিক আছে। এটা কি? এটা স্পারিং, লড়াই। আর এটা হচ্ছে পুমসে। তো দুটো টাইপ আছে টাইকোয়ান্ডোর। ওকে। আর টাইকোয়ান্ডো হচ্ছে কোরিয়ার একটা মার্শাল আর্ট। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026 খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গীতাঞ্জলি ওম প্রকাশ। গীতাঞ্জলি ওম প্রকাশ মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026-এর খেতাব জয় করেছেন। দেখো, এই অনুষ্ঠানটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। গীতাঞ্জলি ওম প্রকাশের বয়স কত? 59 বছর। ঠিক আছে। 59 বছরে এই খেতাবটা তিনি জয় করেছেন। গীতাঞ্জলি ওম প্রকাশ পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ডক্টর ওম প্রকাশ গ্রুপ অফ আই ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক। ঠিক আছে। এনাকে মিসেস এম্পাওয়ারমেন্ট মোস্ট এক্সোটিক ন্যাশনাল কস্টিউম নামক বিশেষ উপাধিতেও সম্মানিত করা হয়েছে। ঠিক আছে। এবার দেখো, মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026 এটি একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা বিভাগ, যা সাধারণত বিবাহিত মহিলাদের জন্য মিসেস বিভাগের জন্য অনুষ্ঠিত হয়। ঠিক আছে। এটি আন্তর্জাতিক প্রতিযোগিতা সংস্থা দ্বারা আয়োজিত হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতা সংস্থা হলো এমন একটা সংস্থা যারা বিশ্বজুড়ে সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করে, যেমন মিস, মিসেস, টিন ইত্যাদি। ঠিক আছে। আর এটি একটি বার্ষিক প্রতিযোগিতা। ওকে। এবার দেখো, এর পাশাপাশি ইন্ডিয়ার যে মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ডের যে লিস্ট রয়েছে সেটা একবার দেখে নাও। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। তো প্রথমে দেখো মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স 1994 সালে কি হন? সুস্মিতা সেন। এই যে 2000 সালে হন লারা দত্তা। আর 2021 সালে হন হরনাজ সান্ধু। ঠিক আছে। তো মিস ইউনিভার্স থেকে এই 3টে নাম যেন মুখস্থ রেখো। আর মিস ওয়ার্ল্ড থেকে 6টা নাম আছে। প্রথম হচ্ছে 1996 সালে রীতা ফারিয়া, 1994 সালে ঐশ্বরিয়া রায়, 1997 সালে মিস ওয়ার্ল্ড হন ডিয়ানা হার্ডেন। নেক্সট হচ্ছে 1999 সালে হন ইউক্তা মুখে। 2000 সালে মিস ওয়ার্ল্ড হন প্রিয়াঙ্কা চোপড়া। আর 2017-তে হন মানুষী চিল্লার। ঠিক আছে। তো 6টা মিস ওয়ার্ল্ডের নাম আর 3টে মিস ইউনিভার্সের নাম মুখস্থ করে নিও। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসছে প্রায়। ওকে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে সব পর রাম তপস্বী রাজা। এটা হনুমান চালিসার একটা লাইন থেকে নেওয়া হয়েছে। সব পর রাম তপস্বী রাজা নামক বইটি কে লিখেছেন? তো রিসেন্টলি যে সমস্ত বইগুলো লেখা হয়েছে, তো বুকস অ্যান্ড অথার্স, এদের নামগুলো খুব ইম্পর্টেন্ট। কেমন? আগের দিনও ক্লাসে করালাম। টি.এন. কৃষ্ণ কি বই লিখেছেন বলো তো? তো সব পর রাম তপস্বী রাজা নামক বইটি লিখেছেন আশুতোষ অগ্নিহোত্রী। ঠিক আছে। দেখো, মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা নয়াদিল্লিতে সব পর রাম তপস্বী রাজা বইটি প্রকাশ করেছেন। এই বইটি লিখেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অতিরিক্ত সচিব আশুতোষ অগ্নিহোত্রী। এই বইটিতে রামায়ণের চরিত্র এবং তাদের অভিজ্ঞতাকে কাব্যিক ও কথোপকথনের ঢঙে উপস্থাপনা করা হয়েছে, যা পাঠকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এই যে বইটার কভার পেজ, সব পর রাম তপস্বী রাজা, আশুতোষ অগ্নিহোত্রী। ওকে। এবার দেখো বুকস অ্যান্ড অথার্স নেম, যেটা এক্ষুনি বলছিলাম। তো রিসেন্টলি যে সমস্ত বইগুলো লেখা হয়েছে এবং তাদের লেখকের নামের একটা লিস্ট দেওয়া আছে, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন এলো বলে। ঠিক আছে, মিলিয়ে নিও। তো প্রথম বই হচ্ছে করুণা। করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন। বইটা লিখেছেন কৈলাস সত্যার্থী। ঠিক আছে। এই যে বইটার কভার পেজ দেওয়া রয়েছে। আর একটা বইয়েরই দেওয়া হয়েছে, সবগুলো দেওয়া হয়নি।
আর এটা দেওয়ার পেছনে কারণ রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। কেন? এই কৈলাস সত্যার্থী এটা লেখার জন্য নোবেল পিস প্রাইজ পেয়েছেন 2014 সালে, ঠিক আছে? নোবেল পিস প্রাইজ। তো এখান থেকেও কোয়েশ্চেন ফ্রেম হতে পারে, ঠিক? নেক্সট বই হচ্ছে আনলাইকলি প্যারাডাইজ, এটা লিখেছেন সঞ্জয় রাউত। ওকে, নেক্সট উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডিকোডিং আ নেশন সিম্বল, এটা কাল করিয়েছিলাম ক্লাসে, কি হবে? টি.এম. কৃষ্ণা। নেক্সট হচ্ছে টাইডস অফ টাইম ইন্ডিয়াজ হিস্ট্রি থ্রু মোরালস ইন পার্লামেন্ট, এ লিখেছেন সুধা মূর্তি। এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেমন? পিডিএফ শেয়ার করবো, ঝেড়ে মুখস্থ করে নিও। নেক্সট হচ্ছে বক্সি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার, কে লিখেছেন? বিশ্বভূষণ হরিচন্দন, ঠিক আছে? নেক্সট ই মাটি কথা কহে, তো এই বইটাও বিভূষণ হরিচন্দন লিখেছেন। ই মাটি কথা কহে, ভোজপুরি লাইন এটা, ই মাটি মানে এই মাটিটা কথা বলে, কথা কহে, ই মাটি কথা কহে। নেক্সট হচ্ছে দ্য সেজ হু রি ইমাজিন্ড হিন্দুইজম, বইটা লিখেছেন ডক্টর শশী থারুর। শশী থারুর যদি ইংলিশ স্ট্রং করতে যাও, এনার যে লেকচারগুলো হয় শুনো, শুনলেই ইংলিশ স্ট্রং হয়ে যাবে। ওকে, নাম শুনেছো নিশ্চয়ই, ভেরি ফেমাস পার্সন ডক্টর শশী থারুর। ওকে, নেক্সট হচ্ছে মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর, কে লিখেছেন এটা? ধীরজ কাকাদিয়া। আর লাস্ট বুক হচ্ছে রিক্লেমিং ইনক্রেডিবল, আ ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়াজ ট্যুরিজমস আনক্লেমড থ্রোন, বইটা লিখেছেন নবীন কুন্ডু। তো 9টা বইয়ের নাম রয়েছে, ঠিক আছে? 2-4 বার দেখবে, মাথায় ঢুকে যাবে, কেমন? আর এখান থেকে কোয়েশ্চেন যখন তখন আসতে পারে, মিলিয়ে নিও, কেমন? যখন এক্সাম দেবে দেখে নিও। নেক্সট হচ্ছে কে ভারতে প্রথম প্রকাশ্যে সমকামী সংসদ সদস্য, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে রাজ্যসভায় শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, মেনকা গুরুস্বামী। দেখো, মেনকা গুরুস্বামী প্রথম ওপেনলি কুইয়ার মেম্বার অফ পার্লামেন্ট হন। এই যে ফটো দেওয়া আছে, ইনি হচ্ছেন মেনকা গুরুস্বামী। আর ইনি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হন, ঠিক আছে? আর মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী। ওকে, দেখো 2018 সালে এই মেনকা গুরুস্বামী সমকামিতাকে অপরাধ মুক্তকরণ সংক্রান্ত যুগান্তকারী সাংবিধানিক মামলায় আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী ছিলেন। যারা আবেদন করেছিল তাদের প্রতিনিধিত্ব ইনি করছিলেন, যে মামলায় ভারতীয় দণ্ডবিধির 377 ধারাকে সীমিত করা হয়েছিল। তো এবার দেখো 377 ধারা, আর্টিকেল 377 কি? তো ভারতীয় দণ্ডবিধির 377 ধারা সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করত। 2018 সালে সুপ্রিম কোর্ট এই আইনটি সম্পূর্ণভাবে বাতিল না করে বরং এটাকে সীমিত করে দেয়, ঠিক আছে? তো বর্তমানে সমকামিতা অপরাধ নয়, কিন্তু একটা কথা মনে রাখবে, এটা বাতিল হয়নি, সীমিত হয়েছে, ঠিক আছে? এই ম্যারেজটাকে পারমিশন দেয়নি যে একটা মহিলা একটা মহিলাকে বিয়ে করে চলে আসবে, কিংবা একটা পুরুষ একটা পুরুষকে বিয়ে করে নিয়ে চলে আসবে, এইটার পারমিশন কিন্তু দেয়নি, ঠিক আছে? ম্যারেজের পারমিশন দেয়নি, ওই জন্যই বলা হয়েছে যে সম্পূর্ণ বাতিল না করে বরং সীমিত করেছে। সুপ্রিম কোর্টও জানে যে ভারতের সমাজ এখন এটার জন্য তৈরি না। আজকে একটা ছেলে যার নাম গজেন্দ্র প্রতাপ সিং, আর এই ছেলেটার নাম মহেন্দ্র প্রতাপ সিং, আজকে এরা দুজনে যদি বিয়ে করে নিয়ে চলে আসে না, বাড়িতে কি বলবে? যে মা দেখো, মহেন্দ্র প্রতাপ সিং তোমার বৌমা। মা ওখানেই হার্ট ফেল করে মারা যাবে। কারণ এগুলোকে হজম করার জন্য ভারতীয় সমাজকে সময় দিতে হবে। সমাজের জন্য আইন হয়, আইনের জন্য সমাজ হয় না। একটা আইনের জন্য যদি সমাজে আগুন লেগে যায় না, সেই আইনটাকে বাদ দেওয়া হয়। খারাপ কিছু নেই, দেখো পশ্চিমী দেশে এগুলোকে মান্যতা দেওয়া হয়েছে, কিন্তু তারাও ধীরে ধীরে দিয়েছে। যখন সমাজের হজম ক্ষমতাটা বেড়েছে তারপরে দিয়েছে, হুট করে দেয়নি। ওই হুট হাট করে, ওই যে লেসবিয়ান লেসবিয়ান যে টার্মটা শোনো, এটা এলো কোথা থেকে? তো পুরুষতান্ত্রিক সমাজের বিরোধ করার জন্য একটা মহিলা অন্য একটা মহিলার সাথে থাকতে লাগলো, ব্যাস এখান থেকেই লেসবিয়ানশিপ এলো। তো এইগুলো র্যাডিক্যাল, ঠিক আছে? উগ্র পরিবর্তন হয় না, সমাজকে সময় দিতে হয়। সমাজ দেখবে, দেখতে দেখতে যখন অভ্যাস হয়ে যাবে না, তারপরে বলো চলো ঠিক আছে এবার করে নাও, তখন সমাজ সেটা হজম করতে পারে। তো সুপ্রিম কোর্টের যে জাজেসের বেঞ্চ, তারা বোকা নয়, ওই জন্য এটা বাতিল না করে এটাকে লিমিটেশন করেছে, সীমিত করেছে। আর যখন সীমিত করলো তখন সবাই বুমাবুম করে লাফাচ্ছে যে ধুর, আজকে কোথায় আধুনিকতার দিনে ভারতের এই অবস্থা, সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দিচ্ছে।
তো 2 পয়সার জ্ঞান নিয়ে না সুপ্রিম কোর্টের রায়ের উপরে আঙুল তুলতে নেই। সোশিওলজির একটা কনসেপ্ট আছে, সমাজের এই জিনিসগুলোকে না অ্যাডপ্ট করতে টাইম লাগে, হুট করে হয়ে যায় না। আজকে যদি কেউ একজনকে বিয়ে করে নিয়ে এসে বলে যে দেখো মহেন্দ্র প্রতাপ সিং তোমার বৌমা, কিংবা একটা মেয়ে যার নাম গীতা, সে অন্য একটা মেয়ে রীতা, একে বিয়ে করে নিল, দিয়ে বাড়ি এসে বলল মা এই রীতা হচ্ছে তোমার জামাই, তো মা ওখানেই হার্ট অ্যাটাকে মারা যাবে, কারণ মায়ের এগুলো দেখা অভ্যাস নেই। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের পছন্দকে সেলাম, তোমরা এটা করতে পারো, সম্পর্ক ঠিক আছে, ঠিক আছে, বাট ম্যারেজটাকে পারমিশন দেওয়া হয়নি, ওই জন্য এটাকে বাতিল না করে সীমিত করা হয়েছে। তো এর ফলস্বরূপ সমকামিতাকে অপরাধ মুক্ত করা হয়, এবং LGBTQ, L ফর লেসবিয়ান, G ফর গে, B ফর বাইসেক্সুয়াল, এই যে দেখতে পাচ্ছ এটা কি গে, এটা লেসবিয়ান। আর বাইসেক্সুয়াল কি, যখন একটা ছেলে একটা মেয়ের সাথেও সেক্স করবে, আবার একটা ছেলের সাথেও করবে, কিংবা একটা মেয়ের সাথেও ফিজিক্যাল হবে, আবার একটা মেয়ে অন্য একটা ছেলের সাথেও হবে, মানে দুটো উভয় লিঙ্গের প্রতি যার আকর্ষণ থাকে তারা কি হয়, বাইসেক্সুয়াল হয়। T ফর ট্রান্সজেন্ডার, যাদেরকে আমরা হিজড়া বলি, আর Q ফর কুইয়ার। ঠিক আছে, তো LGBTQ সম্প্রদায়ের অধিকার আইনগতভাবে স্বীকৃতি হয়। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে উন্নত কৃষি মহোৎসব 2026 কোথায় আয়োজিত হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রায়সেন। ঠিক আছে, মধ্যপ্রদেশের রায়সেন জেলায় 2026 সালের 11 থেকে 13 এপ্রিল পর্যন্ত উন্নত কৃষি মহোৎসব 2026 অনুষ্ঠিত হবে। এটি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি উদ্যোগ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে, তো এখান থেকে জানতে পারছো যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বর্তমানে কে রয়েছেন, শিবরাজ সিং চৌহান। ঠিক আছে, তো শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এর লক্ষ্য হলো উন্নত কৃষি এবং সমৃদ্ধ কৃষক এই প্রতিজ্ঞা পূরণ করা। কৃষকদের আধুনিক চাষাবাদ শিখতে, নতুন প্রযুক্তি দেখতে এবং তাদের আয় বাড়াতে সক্ষম করার জন্য এই উৎসব আয়োজন করা হচ্ছে। উন্নত কৃষি মহোৎসবে প্রায় 300টি স্টল স্থাপনা করা হবে, যেখানে ড্রোন, AI এবং আধুনিক চাষ পদ্ধতি সরাসরি দেখানো হবে। কৃষকরা সেচ মডেল, আধুনিক কৃষি যন্ত্রপাতি, পলি হাউস ইত্যাদি বিষয়ে তথ্য পাবেন এবং নিজেদের মাটিও পরীক্ষা করাতে পারবেন। ঠিক আছে, তো কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। মাথায় থাকবে। চলো আগে বাড়ি। নেক্সট হচ্ছে IPL ইতিহাসে 200 উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার কে? দেখো এখানে ফাস্ট বোলার বলেছে, স্পিন বোলার বললে আনসারটা অন্য হতো। তো ফাস্ট বোলার হয়ে যাবে অপশন বি, ভুবনেশ্বর কুমার। মাথায় থাকবে। IPL ইতিহাসে 200 উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার হলেন ভুবনেশ্বর কুমার। আর যদি বলতো প্রথম স্পিন বোলারকে, তাহলে হতো যুজবেন্দ্র চাহল। ঠিক আছে, এটা ফাস্ট বলেছে, তো আনসার হয়ে যাবে ভুবনেশ্বর কুমার। দুটো আলাদা জিনিস, কেমন গোলমাল করো না। দেখো ভুবনেশ্বর কুমার IPL এ 200 উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার হয়েছেন। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন। ভুবনেশ্বর কুমার আয়ুষ মাত্রেকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন। ঠিক আছে, দেখো IPL এ এই কৃতিত্ব অর্জনকারী তিনি প্রথম ফাস্ট বোলার এবং সার্বিকভাবে দ্বিতীয় বোলার। দ্বিতীয় বোলার কেন? দেখো ভুবনেশ্বর কুমার 200টা উইকেট নিয়েছে, আর এই যে হাসছে যুজবেন্দ্র চাহল 224টা উইকেট নিয়েছে। তো প্রথম কে? যুজবেন্দ্র চাহল, আর সার্বিকভাবে দ্বিতীয়, সেকেন্ড হচ্ছে ভুবনেশ্বর কুমার। ঠিক, তো ফাস্ট বোলার বললে প্রথম হয়ে যাবে ভুবনেশ্বর কুমার, আর যদি অল ওভার পুরোটা বলে IPL এ, তখন ফার্স্ট কে হবে? আর যদি স্পিন বলে তখন ফার্স্ট হয়ে যাবে যুজবেন্দ্র চাহল। মিক্স করো না, কেমন? এছাড়াও ভুবনেশ্বরের দখলে রয়েছে পার্পল ক্যাপ জেতার অনন্য রেকর্ড। দুবার পার্পল ক্যাপ জেতে ভুবনেশ্বর কুমার। একবার জেতে 2016 সালে 23টা উইকেট নেয়, আর দ্বিতীয়বার জেতে 2017 সালে 26টা উইকেট নেয়। ঠিক আছে, তো পার্পল ক্যাপও দুবার জিতে রেখেছে। ভুবনেশ্বর কুমারের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এনার জন্ম হয়েছিল 1990 সালে উত্তরপ্রদেশের মেরঠে। ইনি IPL এ ডেবিউ করেন 2011 সালে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেন 2012 সালে। IPL এ পার্পল ক্যাপ 2016-তে পান, একটু আগেই বললাম, আর 2017-তে পান। তো টানা দুইবার পার্পল ক্যাপ জেতা প্রথম বোলার হচ্ছেন কে? ভুবনেশ্বর কুমার। আর IPL এ 200 উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার। দেখো ফাস্ট আর স্পিন
এখানে যেন গড়বড় করো না, আমি বারবার বলছি, ঠিক আছে? দুটোকে মিক্স করলে কিন্তু আনসার ভুল হতে টাইম লাগবে না। তো প্রথম ফাস্ট বোলার হয়ে যাবে ভুবনেশ্বর কুমার, আর স্পিন বোলার বললে যুজবেন্দ্র চাহল। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা সরকার চালু করেছে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে খাদ্য নিরাপত্তা জোরদার করা। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা বিদ্যমান বরাদ্দের অতিরিক্ত হিসাবে প্রতি মাসে জন প্রতি 5 কেজি চাল বিনামূল্যে পাবে। যে বিদ্যমান সিস্টেমটা রয়েছে পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা ছাড়াও মানে এটা তো পাবেই, এর অতিরিক্ত প্রতি মাসে 5 কেজি করে চাল পার হেড বিনামূল্যে পাবে। ঠিক আছে, আর এই প্রকল্পটি 2026-27 অর্থবর্ষ থেকে কার্যকর হবে। ওকে, দেখো, জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং রাজ্য খাদ্য সুরক্ষা আইন প্রকল্পের আওতাভুক্ত প্রায় 1 কোটি পরিবার এর দ্বারা উপকৃত হবেন, আর এর সম্পূর্ণ অর্থ রাজ্য সরকার বহন করবে। মানে এটা সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম নয়, স্টেট স্পন্সার্ড স্কিম হবে। ঠিক আছে, এর সম্পূর্ণ অর্থ রাজ্য সরকার বহন করবে। এবার দেখো পিডিএস কি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা কি? তো এই প্রকল্পের অধীনে সাশ্রয়ী মূল্যে রেশন সরবরাহ করা হয়। সুবিধাভোগীদের ভর্তুকিযুক্ত খাদ্যশস্য, চাল, গম ইত্যাদি প্রদান করা হয়। 2013 সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাশ হয়। এর ফলে দরিদ্রদের জন্য রেশন পাওয়া একটি অধিকারে পরিণত হয়। ওকে, ভারতে প্রথম দেশীয় প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, পিএফবিআর, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, যা সম্প্রতি ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এবার এই জিনিসগুলো একটু টাফ হবে, যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য টাফ হবে, বাট যারা সায়েন্সের তাদের জন্য প্রবলেম হবে না। তো দেখো, খুব বেশি টাফও না। তো এটা কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, কলপক্কম, তামিলনাড়ুতে। দেখো, তামিলনাড়ুর কলপক্কম অবস্থিত 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পিএফবিআর প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর তার প্রথম ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এর মাধ্যমে ভারতের পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সূচনা হলো। রাশিয়ার পর ভারত এখন বিশ্বের দ্বিতীয় দেশ হবে যারা ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর পরিচালনা করবে। এটি ভারতের 3 ধাপের পারমাণবিক শক্তি পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটির থোরিয়াম ভিত্তিক জ্বালানি ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ। ঠিক আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ কয়েক ফ্লোরের, আর এটা যদি ব্লাস্ট করে কি হতে পারে চিন্তা করো। চেরনোবিল অ্যাক্সিডেন্টের নাম শুনেছো নিশ্চয়ই। তো যখন এত বড় একটা রিঅ্যাক্টরের মধ্যে কোনো প্রবলেম আসবে, ব্লাস্ট হোক বা কোনো রকম যে চেন রিঅ্যাক্টরের যে অসন্তুলন, ঠিক আছে, তো যে কোনো রকম ভাবে যদি এটা ব্লাস্ট করে এত বড় একটা রিঅ্যাক্টর, তো বোম ফাটার মতোই তো হবে, পরমাণু বোম ফাটার মতনই হবে, এখান থেকে রেডিয়েশন লিক করবে। তো একটা ভয়ানক ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ সাইজটা কত, কিছু একটা হলে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। আই হোপ ইউ নো। তো একটা প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর কি করে? তো এটা একটা পারমাণবিক যন্ত্র যা বিদ্যুৎ উৎপাদন করে এবং একটা নতুন জ্বালানিকে উৎপাদন করে। এই রিঅ্যাক্টরটি তার ব্যবহারের চেয়ে বেশি জ্বালানি উৎপাদন করতে পারে। ঠিক আছে, আর ক্রিটিক্যালিটি কি? তো যখন একটি রিঅ্যাক্টরের পারমাণবিক চেইন বিক্রিয়া স্থিতিশীল হয়ে যায়, মানে আনকন্ট্রোলড নয়, সেটা কন্ট্রোল হয়ে যায়, স্থিতিশীল হয়ে যায়, তখন বলা হয় যে রিঅ্যাক্টরটি ক্রিটিক্যালিটি অর্জন করেছে। ঠিক আছে, দেখো, ভারতে প্রচুর পরিমাণে থোরিয়াম রয়েছে, বালিতে, মাটিতে প্রচুর পরিমাণে থোরিয়াম রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই থোরিয়াম সরাসরি ব্যবহার করা যায় না। তো কি করা হয়, এই প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডারের মতো রিঅ্যাক্টরে প্রথমে প্লুটোনিয়াম তৈরি করা হয়। ঠিক আছে, প্রথমে প্লুটোনিয়াম তৈরি করে, তারপর প্লুটোনিয়াম ব্যবহার করে থোরিয়ামকে ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত করা হয়। ঠিক আছে, আর এটা তখন জ্বালানি রূপে কাজ করে। ইউরেনিয়াম 233 জ্বালানি রূপে কাজ করতে শুরু করে। তো থোরিয়ামকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। প্রথমে কি করা হয়, এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে প্লুটোনিয়ামকে তৈরি করা হয়, তারপর এই প্লুটোনিয়ামের সাথে থোরিয়াম মিক্স করে কি করা হয়, ইউরেনিয়াম 233 এটাকে বানানো হয়, আর এটা জ্বালানি রূপে কাজ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে একটা সিম্পল ফ্লো চার্টে তোমাদেরকে বোঝানো হয়েছে। এই চার্টটা মুখস্থ রাখতে অসুবিধা হবে না। ঠিক আছে,
তো প্রথমে পিএফবিআর কি করে, প্লুটোনিয়াম তৈরি করে। তারপরে প্লুটোনিয়াম আর থোরিয়াম মিলিয়ে একটা নতুন জ্বালানি ইউরেনিয়াম 233 বানানো হয়। আর এটা কি করে, এটা ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। মাথায় থাকবে। চলো দেখো, এই প্রকল্পটি পারমাণবিক শক্তি বিভাগের অধীনে রয়েছে। এখানে একটা নোট দেওয়া আছে, কলপক্কম, তামিলনাড়ুর যে কলপক্কম রয়েছে, যেখানে আমরা প্রথম ক্রিটিক্যালিটি অর্জন করেছি। তো এই কলপক্কমকে নিউক্লিয়ার পুরমও বলা হয়। তো কলপক্কম নিউক্লিয়ার পুরম নামেও পরিচিত। এমএপিএস মাদ্রাজ অ্যাটমিক পাওয়ার স্টেশন 1948 সাল থেকে এখানে চালু রয়েছে। আর এখানে কামিনী রিঅ্যাক্টরও রয়েছে। আর এটিতে ইউরেনিয়াম 233 ব্যবহার করা হয়। ওকে, মাথায় থাকবে পয়েন্টগুলো। তো এই ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এবার আমরা কাল যে কারেন্টগুলি করেছিলাম সেগুলিকে একবার কুইক রিভিশন করব। ওকে, দেখো, তো প্রথম হচ্ছে অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট কর্তৃক প্রকাশিত ডোপিং লঙ্ঘনের তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত। নেক্সট, কোন রাজ্য রঙ্গালী বিহু উৎসব নববর্ষ এবং বসন্তের আগমনকে চিহ্নিত করে? তো সঠিক উত্তর হবে অপশন বি, আসাম। নেক্সট, স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2026 অনুসারে ভারতের সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত বিমানবন্দর কোনটি? তো সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, 7ই এপ্রিল। নেক্সট, সম্প্রতি কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে কৃষ্ণসার হরিণ পুনঃপ্রবর্তন কর্মসূচি চালু করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বার্নপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট হচ্ছে বিকানেরে, রাজস্থানের বিকানেরে প্রজেক্ট চেতকের 47তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত করা হয়েছিল। প্রজেক্ট চেতক কোন সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন। নেক্সট, ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ 2026-এ কোন দেশ পদক তালিকায় শীর্ষে ছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। ঠিক আছে। নেক্সট, নমো ড্রোন দিদি যোজনার অধীনে ড্রোন পাইলট প্রশিক্ষণে কোন রাজ্য দেশে প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। নেক্সট হচ্ছে চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস 2026-এ কোন চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, হোম বাউন্ড। নেক্সট, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর মণিকুমার ছেত্রী, যিনি 106 বছর বয়সে পরলোক গমন করেন, তিনি কোন চিকিৎসা ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, হৃদরোগ বিদ্যা, কার্ডিওলজি। ওকে, তো রিভিশন হয়ে গেল। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। তো কালকে কোশ্চেন নাম্বার 7, 8 আর 9 দিয়েছিলাম করতে, যারা করেছো খুব ভালো। তো আনসারগুলো দেখে নাও। তো সাইমন কমিশন ভারতে এসেছিল 3 ফেব্রুয়ারি 1928-এ। যারা যারা 1927 করেছো তারা ভুল করেছো। 27-এ গঠন হয়েছিল। আমি জিজ্ঞেস করেছি কবে ভারত এসেছিল, তো যেদিন গঠন করেছিল সেদিন লাফিয়ে আসেনি, 28 এসেছিল, 3 ফেব্রুয়ারি 1928-এ। নেক্সট হচ্ছে কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ ইউল। ঠিক আছে। আর আরএসএস এর প্রতিষ্ঠা 27 সেপ্টেম্বর 1925 সালে হয়েছিল। ঠিক আছে। তো এই হলো 3টে কোয়েশ্চেনের আনসার। এবার তোমরা কোয়েশ্চেন নাম্বার 10, 11 আর 12 এই 3টে কোয়েশ্চেনের আনসার আজকে দেবে। ঠিক আছে, কমেন্টে জানাও এর আনসার কি হবে, আর এর সঠিক উত্তর আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেব। ওকে, চলো। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটাই থাক। এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।